টু বিগিন উইথ, আজকে আমি, ওটা একটু বলে দেন। হ্যাঁ 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 বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। গতকালের ক্লাসের কিছু পেন্ডিং কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে গ্লুকোনিও জেনেসিস। ব্যাপারটা হচ্ছে যে কোয়েশ্চেনটা বোধহয় কি ছিল, সাহিল আরেকবার বলো। স্যার আমি বলেছিলাম কি স্যার, গ্লুকোনিওজেনেসিসে যখন আমি নন নন কার্বোহাইড্রেট থেকে যখন আমি সুগার তৈরি করছি, তখন তো আমার এনার্জি খরচ হয়ে যাচ্ছে, দিয়ে সে খরচ আবার হয়ে যাচ্ছে। গ্লুকোজ থেকে এনার্জি তৈরি করছে, তো কেন হ্যাঁ, করছি সেটা? কেন করছি সেটা। ওকে, প্রথম কথা হচ্ছে যে ইটস লাইক আ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ইটস লাইক আ ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ধরো তুমি আম, একটা বিজনেস করবে। ঠিক আছে, একটা কিছু বিজনেস করবে, ধরো সে আম, জিয়াগঞ্জে যে বিজনেস সব থেকে বেশি চলে, বিরিয়ানির দোকান কিংবা ডালপুরির দোকান খুলবে। তাহলে সেইটা তোমার এস্টাবলিশ করার জন্য একটা খরচ আছে। কিন্তু একবার যেই তুমি দোকানটা খুলে ফেলছো, তখন কিন্তু তোমার অনেক বেশি লাভ হচ্ছে। সেমনি তুমি যদি একবার নন কার্বোহাইড্রেট সোর্সের থেকে গ্লুকোজ তৈরি করে ফেলতে পারো, সেই গ্লুকোজটার থেকে কিন্তু অনেক বেশি এনার্জি তৈরি হচ্ছে। তুমি দেখো কটা এটিপি লাগবে, এই যে পুরো প্রসেসটা প্রায় স্যার হচ্ছে, 4টে খরচ হচ্ছে, চারটে খরচ হচ্ছে, বাট ওয়ান্স ইউ আর প্রিপেয়ার দ্য 29 গ্লুকোজ, প্রডিউস করতে পারবো। প্রডিউস করতে পারছে। দিস ইজ জাস্ট ওয়ান পার্ট অফ দ্য স্টোরি। মানে তুমি আমাকে বলতে পারো ওয়াই স্যার, ওয়াই দিস ইজ রিকোয়ার্ড অ্যাট অল। হ্যাঁ, আপনি কি আমাকে বোকা ভাবেন? পাইরুভেট থেকে আবার গ্লুকোজ যাব, গিয়ে সেটার অক্সিডেশন করব, ঘুরিয়ে নাক দেখানো তো দরকার নেই, ডাইরেক্ট পাইরুভেটটারই অক্সিডেশন করে দেবো, কোনো চেঞ্জই করবো না। অ্যামিনো অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটেট তৈরি হচ্ছে, সেই অক্সালো অ্যাসিটেট বা কিংবা আমার ট্রাইগ্লিসারাইডের থেকে গ্লিসারালডিহাইড ট্রিফসফেট তৈরি হচ্ছে, সেইটার অক্সিডেশন করবো, গ্লুকোজ অব্দি যাওয়ার দরকার কি? তাহলে আমার এনার্জিও বেঁচে গেল, প্লাস আমার আহ, ওই চারটে এটিপিও লাগলো না, প্লাস আমার এনার্জি প্রোডাকশনও হলো। ব্যাপার হচ্ছে যে ওয়ান্স ইউ, হোয়াট উই হ্যাভ আন্ডারস্ট্যান্ড, যে চারটে এটিপি দিয়ে তুমি গ্লুকোজ তৈরি করলে, এবার সেটাকে গ্লাইকোজেন হিসেবে তুমি স্টোর করে রাখলে, বা গ্লুকোজ যে সবসময় অক্সিডাইজ হচ্ছে তা তো না, সেটা ব্লাড স্ট্রিমে থাকলো। এইবার অ্যাট দ্য টাইম অফ নিড ইউ ক্যান প্রডিউস আ লট মোর এটিপি, দ্যাট ইজ 29 এটিপি ফ্রম দিস গ্লুকোজ। বাট দিস ইজ জাস্ট ওয়ান পার্ট অফ দ্য স্টোরি। এটা কিন্তু গল্পের একটা দিক, যে আমি যদি গ্লুকোজকে স্টোর অ্যাজ আ স্টোর করে রাখি, ভবিষ্যতে সেটার অক্সিডেশনে আমি অনেক বেশি এনার্জি পেতে পারি, কম্পেয়ার টু আমার যা পুঁজি খরচা হলো। মানে যে কোনো কিছু একটা এস্টাবলিশ করার জন্য, বিরিয়ানির দোকান ডালপুরির দোকান দেওয়ার জন্য যা খরচা হলো, জিনিসটা জমে গেলে আমার কিন্তু অনেক বেশি আয় হচ্ছে, ওয়ান সাইড স্টোর দ্য গ্লুকোজ। নেক্সট যেটা ব্যাপার হচ্ছে, দিস ইজ জাস্ট ওয়ান পার্ট অফ দ্য স্টোরি অ্যাজ আই হ্যাভ সেড। the more important part of the story is যে glucose or the derivatives of glucose or the derivatives of glucose, they are not only important for energy, but they have structural and functional significance। না কিরকম ভাবে, একটু আমরা দেখি। যে ধরো এই যে গ্লুকোজ তৈরি হলো, ঠিক আছে, বাট নট অনলি গ্লুকোজ, গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে, আমি এক মিনিট তোমাদেরকে একটু কালকে স্লাইডটা একটু দেখাতে চাইছি। মিনিমাইজ কেন করা যাবে না, পোস্ট করা যাবে। জাস্ট আ মিনিট। হ্যাঁ, একটু আমরা গ্লুকোনিওজেনেসিসের ইয়েটা খুলি, তাহলে আমরা একটু দেখতে পাবো যে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে কিন্তু একাধিক ডিফারেন্ট টাইপস অফ কার্বোহাইড্রেটস বা পলিস্যাকারাইড সিনথেসিস হচ্ছে। ঠিক আছে, সেই পলিস্যাকারাইডের কিন্তু অনেক ধরনের ফাংশন আছে। ফর এক্সাম্পল, তোমরা নিশ্চয়ই এ বি ও ব্লাড ব্লাড গ্রুপের কথা শুনেছো সবাই। তো এ বি বা ও কোন ব্লাড গ্রুপ, সেটা কিভাবে ডিটারমাইন হয়? দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই আ পলিস্যাকারাইড। ঠিক আছে, এ ছাড়া সেলুলার সিগন্যালিং এর জন্য যে মলিকিউলস থাকে, ঠিক আছে, সেলুলার সিগন্যালিং এর জন্য যে রিসেপ্টরস মলিকিউল গুলো সেলের ওপরে থাকে, লেট মি শো ইউ দিস, সেই রিসেপ্টর মলিকিউল,
সেই রিসেপ্টর মলিকিউল গুলোও কিন্তু ডিফারেন্ট গ্লাইকোপ্রোটিনস হয়। এইখানে দেখো, এইখানে যেগুলো তৈরি হচ্ছে যে গ্লাইকোপ্রোটিন, নাও দিস গ্লাইকোপ্রোটিন they are very very important as cell surface receptor molecules. Okay, these glycoproteins are very very important as cell surface receptor molecules. আর কি না, বিভিন্ন ডাইস্যাকারাইডস তৈরি হচ্ছে লাইক সুক্রোজ, মল্টোজ, যেগুলো কিন্তু আমাদের শরীরে স্ট্রাকচারাল কম্পোনেন্ট, আমাদের শরীরের বিভিন্ন যে সেলের যে বিভিন্ন পার্টস আছে তার স্ট্রাকচারাল কম্পোনেন্ট। তারপর যদি আমরা একটু প্লান্ট সিস্টেমে চলে যাই, সেখানে স্টার্চ তৈরি হচ্ছে। হোয়াট ইজ স্টার্চ? স্টার্চ ইজ আ স্টোরেজ পলিস্যাকারাইড। আর কি তৈরি হতে পারে? আর তৈরি হতে পারে কি হচ্ছে সেলুলোজ, হুইচ ইজ আ স্ট্রাকচারাল পলিস্যাকারাইড। তাহলে আমার যেটা বক্তব্য যে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে যেমনি গ্লুকোজ এবং গ্লাইকোজেন তৈরি হচ্ছে, which is the reserve for future energy, as well as starch which is the reserve for future energy. এছাড়াও there are polysaccharides which act as antigen, যেমনি আমরা A, B ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখলাম। then there are glycoproteins which are involved in different as which are signaling pathways as cell surface receptors. Then there is cellulose, which is largely a structural polysaccharide. Then there are different disaccharides, which also function as a structural component or as a small signaling molecules in different pathways. তো গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে যে প্রোডাক্টস গুলো তৈরি হলো, not only for the production of energy but as structural molecules, functional molecules, signaling molecules, সবকিছুতেই কিন্তু সেগুলো ফাংশন আছে। Is that okay? Yes sir. ওকে, এইবারে আমরা একটু দেখে নিই যে এই পুরো যে প্রসেসটা, এইটা নিয়ে আমি আগেও তোমাদের সাথে একটা আলোচনা হয়েছে, কিন্তু আমরা আরেকবার দেখে নিই। এত কমে যাচ্ছে অ্যাটেন্ডেন্স, তার কারণ ভাল লাগছে না ক্লাস। আরেকবার আমরা একটু দেখে নিই। না স্যার ভালো লাগছে। আরেকবার আমরা একটু দেখে নিই যে কিভাবে, হ্যাঁ, আমাদের এই যে প্রসেস গুলো রেগুলেটেড হয়, ঠিক আছে, নিয়ন্ত্রিত কিভাবে হচ্ছে। মানে দেখো, একটা যদি আমরা খুব সহজ জিনিস ভাবি, আমাদের যে কোষ আছে, কোষে কোনো বিক্রিয়ায় কিন্তু সর্বক্ষণ চলাটা বোকামি, ঠিক আছে, কারণ তাতে এনার্জি লাগে। ঠিক আছে, তোমার ধরো রান্নাঘরে তুমি কি গ্যাসটা সবসময় যখন রান্না হচ্ছে না তখনও গ্যাস জ্বালিয়ে রাখো? যে না, আবার তো সকালবেলা তো ব্রেকফাস্ট হবে, তারপরে দুপুরের খাবার হবে, বিকেলের চা জল খাবার হবে, রাত্রিবেলায় হ্যাঁ ডিনার হবে, নৈশভোজ। তো এর জন্য কি আমরা সারাদিন গ্যাস জ্বালিয়ে রাখি? না, আমরা যখন খাবারটা রান্না করা হবে তখন গ্যাসটা জ্বালাই, বাকি সময় কিন্তু আমরা গ্যাস সিলিন্ডারটা বন্ধ করে রাখি, ঠিক আছে। সেমনি গ্লাইকোলাইসিস বা ক্রেব সাইকেল, these processes are not constitutive processes. কনস্টিটিউটিভ প্রসেসেস মানে কি? এটা সারাক্ষণ হয়ে চলেছে, এগুলো কিন্তু কনস্টিটিউটিভ প্রসেস নয়। তাহলে এই প্রসেস গুলো নিয়ন্ত্রিত বা রেগুলেটেড at different point of time. Now we will understand the regulation of this processes. এই ব্যাপারটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যে এই যে গ্লাইকোলাইসিস বা ক্রেব সাইকেল, এগুলো রেগুলেশন হয় বেসড অন আ ফিডব্যাক ইনহিবিশন। মানে what is the ultimate product of this glycolysis, Krebs cycle and electron transport? Any one of you? Ultimately এই কি বললেন স্যার? বলছি এই যে গ্লাইকোলাইসিস, এই যে আমি বলছি যে ফিডব্যাক ইনহিবিশন দ্বারা এই প্রসেস গুলো নিয়ন্ত্রিত হয়। ফিডব্যাক ইনহিবিশনটা কি না, এটা আমরা খুব সহজে একটা জিনিস বুঝতে পারি যে ধরো তোমাদের মা, তিনি তোমাদের বাড়িতে যে রান্না করছেন, হ্যাঁ, তাকে তাকে ধরো যিনি রান্না করছেন তিনি তোমাদের বাড়িতে মা বা বৌদি যেই আছেন, পিসি, তাকে জিজ্ঞেস করলেন যে দুপুরে কত ভাত বেঁচেছে, বললে হ্যাঁ ভাত আছে এখন, তরকারি ডাল, হ্যাঁ তরকারিও কিছু আছে, ডাল শেষ হয়ে গেছে, ডাল রান্না করে। তাহলে রাত্রির বেলা কিন্তু সেইটাই রান্না হবে দুপুর বেলায় যে জিনিসগুলো শেষ হয়ে গেছে।
যে আমার যদি অনেক ভাত বেঁচে গিয়ে থাকে তাহলে রাত্রে সে ভাতটা খেয়ে নেওয়া যাবে, তো অনেকটা তরকারি থেকে গিয়ে থাকে তাহলে রাত্রে সে তরকারিটা খেয়ে নেওয়া যাবে। অনর্থক বেশি করে তরকারি ভাত রান্না করা মানে সেটা ওয়েস্ট করা। ফিডব্যাক ইনহিবিশনও হচ্ছে সেটা। কোষের মধ্যে এই জিনিসটা উৎসেচক গুলো জিজ্ঞেস করে, মানে গ্লাইকোলাইসিস কিংবা ক্রেবস সাইকেলে যে উৎসেচক গুলো ইনভলভ তারা জিজ্ঞেস করে যে আলটিমেটলি, আমি তোমাদের যে প্রশ্নটা করছি, গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটা আমার কোয়েশ্চেন, এটার আলটিমেটলি উদ্দেশ্যটা কি? এটা করে কি তৈরি হয়? এটিপি স্যার। এটিপি তৈরি হয়, অবশ্যই এটা করে এটিপি তৈরি হয়। আর কি তৈরি হয়? গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেলের মাধ্যমে NADH2 তৈরি হয়, ওকে, বা FADH তৈরি হয়, যেগুলো যেগুলো এনার্জি রিচ মলিকিউল আমরা জানি। এবং পরবর্তীকালে এই এনার্জি রিচ মলিকিউল গুলো, সেটা হচ্ছে NADH বা FADH2, ঠিক আছে, NADH বা FADH2, these are the energy rich molecules which can be further converted into ATP. So these are energy rich molecules. So these are the products of glycolysis and Krebs cycle. What are the products? The products are ATP, NADH and FADH. Now, এইবারে এই প্রোডাক্ট গুলো যদি বেশি থেকে যায়, উৎসেচক গুলো জিজ্ঞেস করবে, কিছু কিছু উৎসেচক, যে আর কি বানাতে হবে আমাকে নতুন করে? না, অনেক এটিপি আছে, আর দরকার নেই। অনেক NADH আছে, আর দরকার নেই NADH। তাহলে এটিপি টু এডিপি রেশিও যদি বেশি হয়, এটিপি টু এডিপি রেশিও যদি বেশি হয়, মানে বেশি এটিপি থাকলে সহজ ভাষায়, তাহলে কি হবে? গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেল ইনহিবিটেড হবে। সিমিলারলি যদি NADH বেশি থাকে NAD প্লাসের তুলনায়, তাহলে কি হবে? গ্লাইকোলাইসিস বা ক্রেবস সাইকেল ইনহিবিটেড হবে, মানে ওগুলোর আর চলার দরকার নেই বেশি। কিন্তু যদি এটিপি কম হয়ে যায়, এডিপি বেশি হয়ে গেল, কিংবা NAD প্লাস বেশি হয়ে গেল, NADH কম হয়ে গেল, তখন কি হবে? তখন গ্লাইকোলাইসিস কিংবা ক্রেবস সাইকেলের যে বিক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু ত্বরান্বিত হবে। তাহলে সহজ ভাষায় যদি ATP NADH এগুলো বেশি হয়, then glycolysis will be and glycolysis and Krebs cycle will be positively regulated. আর যদি ATP বা NADH কমে যায়, তাহলে glycolysis and Krebs cycle will be negatively regulated. এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্যার, এই রেশিওটা হচ্ছে কমে যদি যায় তাহলে হবে চালু। মানে এটিপি সহজ রেশিও বাদ দাও, এটিপি যদি আলটিমেটলি উদ্দেশ্যটা এটিপি তৈরি করা, তো তাহলে এটিপি হ্যাঁ, যদি অলরেডি বেশি থাকে তাহলে কি হবে? কমবে তাহলে স্যার গ্লাইকোলাইসিস। নেগেটিভলি হবে। হ্যাঁ, নেগেটিভলি হবে গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেলের রেট। এটিপি NADH যদি কমে যায় তখন কি হবে? পজিটিভলি তখন হবে। স্যার এটা তৈরি করার জন্য পজিটিভলি চলবে। পজিটিভলি হবে, এইটা হচ্ছে সিম্পল রেগুলেশন। ফিডব্যাক রেগুলেশন আমি কেন বলছি? যে কতটা এটিপি কতটা NADH আছে তার উপর নির্ভর করছে কিভাবে গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল চলবে। জাস্ট ফিডব্যাক ফ্রম ইওর মাদার যে দুপুরবেলার কতটা খাবার বেঁচেছে সেটার উপর ভিত্তি করে কিন্তু রাত্রিবেলায় রান্না। ওকে, প্রশ্নটা এইবারে আসছে যে এটা কি করে হয়। হ্যাঁ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে এই যে রেগুলেশনের যে ব্যাপারটা, এই রেগুলেশনের ব্যাপারটা কি করে হয় সম্পন্ন আমরা একটু দেখি। ঠিক আছে, একটা জিনিস একটু আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটা দেখো, ফ্রুক্টোজ 6 ফসফেটের থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এইটা তৈরি করছে গিয়ে হচ্ছে একটা এনজাইম, যেটা কিন্তু আমি বলেছিলাম যে দিস ইজ আ ইররিভার্সিবল রিঅ্যাকশন, এবং গতকাল কিন্তু আমি মনে রাখতে বলেছিলাম এই ব্যাপারটা। দিস ইজ অ্যান ইররিভার্সিবল রিঅ্যাকশন। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেটের থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট প্রোডাকশন যেটা, সেটা একটা ইররিভার্সিবল প্রসেস। কোন এনজাইম তৈরি করছে? ফসফোফ্রুক্টোকাইনেজ। কোন এনজাইম তৈরি করছে? ফসফোফ্রুক্টোকাইনেজ। এইবার গ্লাইকোলাইসিস যখন শুরু হলো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হলো। এই যে গ্লুকোজ 6 ফসফেট কিংবা ফ্রুক্টোজ 6 ফসফেট, এইগুলো কিন্তু একাধিক প্রোডাক্ট তৈরি করতে পারে, নট নেসেসারিলি, ঠিক আছে,
এইগুলো কিন্তু গ্লাইকোলাইসিসেই যাবে। বলে স্যার এটা কি বললেন বুঝলাম না। ধরো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো, সেখান থেকে গ্লাইকোজেনও তৈরি হতে পারে। ইট ইজ নট ইম্পর্টেন্ট যে গ্লাইকোলাইসিস পাথওয়েটাই হবে, কিন্তু ওয়ান্স ইট ইজ converted into fructose 6-bisphosphate, it is committed যে না এবার গ্লাইকোলাইসিস প্রসেসটাই হবে। ঠিক আছে, আজকাল একটু বাজে উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি যাতে তোমাদের মনে থাকে। সেটা হচ্ছে যে ধরো আজকাল যেটা দেখা যায় যে একটি ছেলে বা একটি মেয়ে তার অনেকগুলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে, 3-4টে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তো যে কারোর সাথে বিয়ে হতে পারে। কিন্তু তারপর যখন কমিটেড হয়ে গেল, ঠিক আছে, বাড়িতে কথাবার্তা হয়ে গেল, তখন না নির্দিষ্ট এই মেয়েটির সাথেই বিয়ে হবে বা এই ছেলেটির সাথেই বিয়ে হবে। এই স্টেপ অবধি হচ্ছে গিয়ে যখন 3-4টে গার্লফ্রেন্ড আছে একটি ছেলে, ঠিক আছে, তার মধ্যে যে কারোর সাথে বিয়ে হতে পারে, এই গ্লুকোজ 6 ফসফেটে গ্লাইকোজেন তৈরি করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। এই যে গ্লুকোজ 6 ফসফেট, সেটা ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হয়ে গেল, আবার ফ্রুক্টোজ 6 ফসফেট গিয়ে গ্লুকোজ তৈরি করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো বা এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট, এখান থেকে একটা পলিমার ইমিউলিন তৈরি হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। তা একাধিক পাথওয়েতে যেতে পারে, মানে 3-4টে গার্লফ্রেন্ড। কিন্তু এই ফ্রুক্টোজ 6 ফসফেট যখন ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে কনভার্ট হয়ে গেল, তখন কিন্তু কমিটেড হয়ে গেল না এবার এই গ্লাইকোলাইসিসেই যাবে, আর কিন্তু অন্য কোনো উপায় নেই, মানে ঘোড়ার চোখে তুলি পড়ানো, এবারে একটা ডিরেকশনেই যাবে। ওকে, তাহলে দিস ইজ দা রেগুলেটরি স্টেপ। এইবার যদি এটিপি বেশি থাকে, তাহলে 1-ফসফোফ্রুক্টোকাইনেজের যে অ্যাক্টিভিটি সেটা ত্বরান্বিত হবে না ইনহিবিটেড হবে, মানে বাড়বে না কমবে। এটিপি যদি বেশি থাকে তাহলে ফসফোফ্রুক্টোকাইনেজের যে অ্যাক্টিভিটি, মানে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি করা, এটা বাড়বে না কমবে? এটিপির পরিমাণ বেশি, হ্যাঁ। তাহলে তো স্যার বাড়বে মনে হচ্ছে। কেন বাড়বে? এটিপিটা এখানে এটিপি তো কনভার্ট হচ্ছে না। আচ্ছা, এইটা হচ্ছে একটা যুক্তি, যেটা ও বললো যে হ্যাঁ এটিপি একটা সাবস্ট্রেট। আমরা জানি যে উৎসেচকের রেট অফ রিয়াকশন বাড়ে উৎসেচকের দ্বারা যখন আমি সাবস্ট্রেটটা প্রোভাইড করি, তো এটিপি সাবস্ট্রেট, এটিপি দিলে রেট অফ রিয়াকশন বাড়ার কথা, কিন্তু তা হয় না, রেট অফ রিয়াকশনটা কমে। কেন কমবে? না আমার কারণ সেলের স্যার ফাইনাল উদ্দেশ্য ছিল এটিপি তৈরি তৈরি করা, করা, এটিপি এবার অলরেডি বেশি হয়ে গেছে। বেশি আছে, তাহলে আমার কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট, তাহলে এই রিয়াকশন রেটটা কমবে। কিভাবে কমবে? কারণ হিসেব মতো তো বাড়ার কথা, এটিপি বেশি আছে, তাহলে তো সাবস্ট্রেট বেশি আছে, রিয়াকশন রেটটা বাড়বে। সেইটা আমরা একটু দেখবো, খুব ফাইন একটা মেকানিজম, তোমরা একটু মন দিয়ে খেয়াল করো। কোথায় গেল? এইটা হচ্ছে দেখো ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের এনজাইমটা। বলবে স্যার এটা কিরকম এনজাইম? না, এটা হচ্ছে গিয়ে এনজাইমের ক্রিস্টাল স্ট্রাকচার। এখানে দুটো সাইট আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ সাইট যেখানে এটিপি বাইন্ড করে, ওই যে সাবস্ট্রেট এটিপিটা সেটা এখানে বাইন্ড করছে। আরেকটা হচ্ছে রেগুলেটরি সাইট, সেখানেও কিন্তু এটিপি বাইন্ড করে। যখন এটিপির পরিমাণ কম, এবারে এই যে দুটো সাইট, এর মধ্যে কার আকর্ষণ এটিপির প্রতি বেশি? না অ্যাক্টিভ সাইটের আকর্ষণ এটিপির প্রতি বেশি। যখন এটিপির পরিমাণ কম তখন কি হবে? শুধু এনজাইমের অ্যাক্টিভ সাইটে এটিপিটা বাইন্ড করবে, এবং অ্যাক্টিভ সাইটে আর কি বাইন্ড করেছে? ফ্রুক্টোজ 6 ফসফেট বাইন্ড করেছে, এবং ফ্রুক্টোজ 6 ফসফেটের সঙ্গে একটা এটিপি যুক্ত হয়ে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হবে। আবার বলছি, যখন যেহেতু এই অ্যাক্টিভ সাইটের এটিপির আকর্ষণ বেশি, ফলে যখন এটিপিটা কম মাত্রায় থাকবে তখন এটিপিটা এই রেগুলেটরি সাইটে আর বাইন্ড করবে না, কম মাত্রায় আছে, তাহলে শুধু একটা জায়গাতেই বাইন্ড করছে। কোথায় বাইন্ড করছে? না এটা অ্যাক্টিভ সাইটে বাইন্ড করবে। এই অ্যাক্টিভ সাইটে এটিপিটা বাইন্ড করলো, করে এবার কি হলো? না এই পাশেই ফ্রুক্টোজ 6 ফসফেট বাইন্ড করেছে,
ফলে এখান থেকে একটা ফসফেট দিয়ে ফ্রুক্টোজ 1,6 ফসফেট হয়ে গেল। ভালো, রিয়াকশন এগোচ্ছে। এটা কখন? যখন এটিপি কম আছে। এইবার এটিপির মাত্রা প্রচুর বেড়ে গেল, তখন তো আর এই এই বিক্রিয়াটাকে ত্বরান্বিত করে কোনো লাভ নেই, আমার বিক্রিয়ার রেটটাকে কমিয়ে দিতে হবে। তখন কি করণীয়? না, তখন যেহেতু এটিপির মাত্রা বেশি, তাই এটিপিটা এই রেগুলেটরি সাইটে গিয়ে বাইন্ড করবে এবং রিঅ্যাকশন রেটটাকে কমিয়ে দেবে। তার মানে ফ্রুক্টোজ 6 ফসফেট আর ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে কনভার্ট হবে না। আরেকবার, এটিপিটা কি করবে তখন? অ্যাক্টিভ সাইটেও বাইন্ড করবে, কিন্তু এই রেগুলেটরি সাইটেও বাইন্ড করবে, করে এই যে এনজাইমটা, এটা স্ট্রাকচারটাকে এমন ভাবে চেঞ্জ করে দেবে যে এটার যে বিক্রিয়া করার ক্ষমতাটা সেটা হ্রাস পাবে। মানে তখন আর এই ফ্রুক্টোজ 6 ফসফেটকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে কনভার্ট করতে পারবে না। তাহলে এটিপি যেই বেড়ে যাবে, এই উৎসেচকের বিক্রিয়া করার ক্ষমতাটা কিন্তু হ্রাস পাবে। বোঝা গেল? স্যার একবার রিপিট করুন, বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? কি বুঝতে পারবে? ওই তো স্যার অ্যাক্টিভ সাইট আর রেগুলেটরি সাইট, সেখানে হ্যাঁ এটিপির ব্যাপারটা বলছিলেন, ওটা বল। হ্যাঁ, বলো। অ্যাক্টিভ সাইটে এটিপি বাইন্ড করবে, রেগুলেটরি সাইটেও বাইন্ড করতে পারে। কার প্রতি, কোন সাইটটার প্রতি আকর্ষণ বেশি এটিপি? অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভে হবে। তাহলে যদি এটিপি কম থাকে, তাহলে আগে কোথায় বাইন্ড করবে বা কোথায় বাইন্ড করবে? আগে অ্যাক্টিভে চলে যাবে। আগে অ্যাক্টিভে। এবার অ্যাক্টিভে যদি চলে যায়, তখন কি হচ্ছে? পাশেই ফ্রুক্টোজ 6 ফসফেটও বাইন্ড করেছে, ফলে এবারে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করবে। করলো, তাহলে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড গেল, মানে ফ্রুক্টোজ 6 ফসফেটের থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হলো। কোনো ডাউট নেই? হ্যাঁ স্যার। এইবার যদি এটিপির মাত্রা বেড়ে যায়, তাহলে অনেক বেশি এটিপি আছে, এবার সে অ্যাক্টিভ সাইটেও বাইন্ড করলো, রেগুলেটরি সাইটেও বাইন্ড করলো। তারপর কি হবে? রেগুলেটরি সাইটে বাইন্ড করার পর ও এনজাইমের স্ট্রাকচারটাকে এমন ভাবে চেঞ্জ করে দেবে, আবার বলছি, এটিপিটা রেগুলেটরি সাইটে বাইন্ড করার পর ও এনজাইমের স্ট্রাকচারটাকে এমন ভাবে চেঞ্জ করে দেবে যে এই যে বিক্রিয়াটা অ্যাক্টিভ সাইটে ঘটছিল, এটা আর ঘটতে পারবে না। যার দরুন এটিপির কনসেন্ট্রেশন যদি বেশি থাকে, তাহলে কিন্তু এই উৎসেচকটি বিক্রিয়াটি করতে সক্ষম হবে না। সেটাই তো আমাদের উদ্দেশ্য ছিল। এটিপি বেশি আছে আর আমাদের ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট বেশি তৈরি করার দরকার নেই। বোঝা গেল? ওকে, এইবার আমরা আরেকটা জিনিসে চলে যাই, সেটা হচ্ছে যে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ। পাইরুভেট ডিহাইড্রোজেনেজ এই এনজাইমটার কাজ কি? না, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করা। এখানেও দেখা যাচ্ছে সেম জিনিস, যদি এটিপির মাত্রা বেশি থাকে বা যদি প্রোডাক্টের মাত্রা বেশি থাকে, যদি এটিপির মাত্রা বেশি থাকে বা যদি প্রোডাক্টের মাত্রা বেশি থাকে, তখন এই পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স ফসফোরিলেটেড থাকে। ঠিক আছে? আবার যদি এটিপির মাত্রা কম থাকে, তখন দেখা যায় যে এই যে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ কমপ্লেক্স, এটা ডিফসফোরিলেটেড থাকে। এটিপি প্রচুর আছে, ফসফেট আছে, ফলে এটিপির মাত্রা বেশি থাকলে বা প্রোডাক্টের মাত্রা বেশি থাকলে এটা ফসফোরিলেটেড থাকছে। ফসফোরিলেটেড থাকলে কি হচ্ছে? এ ইনঅ্যাক্টিভ থাকছে। তাই তো, এ যদি ইনঅ্যাক্টিভ থাকে, তার মানে এটিপি যদি বেশি থাকে, আমার বেশি পাইরুভেটকে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করার প্রয়োজন নেই। এটিপি যদি কম থাকে, তাহলে আমার বেশি পাইরুভেটকে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করার প্রয়োজন আছে। ফলে এটিপির মাত্রা যদি বেশি থাকে, তখন কি হচ্ছে? এনজাইমটা ফসফোরিলেটেড থাকছে, যার জন্য ইনঅ্যাক্টিভ স্টেটে থাকছে। আর এটিপির মাত্রা যদি কম থাকে, তার জন্য তখন কি হচ্ছে? এনজাইমটা ডিফসফোরিলেটেড স্টেটে থাকছে। তখন কি হচ্ছে? এনজাইমটা ডিফসফোরিলেটেড স্টেটে থাকছে, ফলে অ্যাক্টিভ ফর্মে থাকছে। মানে তখন এটিপি কম থাকলে বা এনএডিএইচ কম থাকলে, এটিপি কম থাকলে বা এনএডিএইচ কম থাকলে, এ বেশি পাইরুভেটকে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করবে। কিন্তু এটিপি বা এনএডিএইচ বেশি হয়ে গেলে এই এনজাইমটাই ফসফোরিলেটেড হয়ে যাবে এবং ইনঅ্যাক্টিভ হয়ে যাবে,
ফলে তখন কিন্তু আর এ বেশি পাইরুভেটকে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করতে পারবে না। ঠিক আছে, লাস্ট আমরা যেটা চলে যাই সেটা হচ্ছে যে ক্রেব সাইকেল। ঠিক আছে, নাও হাউ দিস ক্রেব সাইকেল ইজ রেগুলেটেড। সাইট্রিক অ্যাসিড সাইকেল বা ক্রেব সাইকেল, আমি তোমাদের তিনটে রিয়াকশন একটু দেখতে বলবো। একটা হচ্ছে এই যে প্রথম রিয়াকশনটা, এখানে কি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে আর অক্সালো অ্যাসিটেট যুক্ত হচ্ছে। এনজাইমটার নাম কি, কে বলবে? অ্যাসিটাইল কোয়ে আর অক্সালো অ্যাসিটেট যুক্ত হলো কোন এনজাইমের দ্বারা? সাইট্রেট সিনথেজ। এই যে সাইট্রেট তৈরি হলো, এনজাইমটার নাম হচ্ছে সাইট্রেট সিনথেজ। নেক্সট, এই যে আইসোসাইট্রেট থেকে অ্যালফা কিটোগ্লুটারেট তৈরি হচ্ছে, রিডাকশন হচ্ছে বা হাইড্রোজেন বেড়ে যাচ্ছে, এই এনজাইমটার নাম কি? হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, এই এনজাইমটার নাম কি? ডিহাইড্রোজিনেজ। হ্যাঁ, কি ডিহাইড্রোজেনেজ? আইসোসাইট্রেট। আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ, ভেরি গুড। আবার দেখো এখানে অ্যালফা কিটোগ্লুটারেট, এখান থেকে বেরিয়ে যাচ্ছে গিয়ে হচ্ছে হাইড্রোজেন, এই এনজাইমটার নাম কি? এটাও স্যার আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ। আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ। তাহলে এই তিনটে এনজাইমের কথা একটু আমরা মাথায় রাখবো। সাইট্রেট সিনথেজ, হ্যাঁ, 1 নম্বর রিয়াকশন স্টেপে, 3 নম্বর রিয়াকশন স্টেপে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ, এবং 4 নম্বর রিয়াকশন স্টেপে অ্যালফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ। ওকে, আমরা একটু দেখব যে এই রিয়াকশন, এই এনজাইম গুলো কিভাবে রেগুলেটেড হচ্ছে। এই তিনটে স্টেপ, সাইট্রিক অ্যাসিড সাইকেল বা ক্রেব সাইকেলে, এই তিনটে স্টেপ কিন্তু রেগুলেটরি স্টেপ। কিভাবে না, যখন এটিপির মাত্রা বেড়ে যায় তখন কি হচ্ছে, দেয়ার ইজ আ অ্যালোস্টারিক ইনহিবিশন। হোয়াট ইজ অ্যালোস্টারিক ইনহিবিশন, কেউ বলতে পারবে? হ্যাঁ, কেউ বলতে পারবে? না স্যার, প্রথমবার শুনলাম। এই অ্যালোস্টারিক ইনহিবিশন হচ্ছে এই ব্যাপারটা। একটা এনজাইমের অ্যাক্টিভ সাইট থাকে, এটা নিশ্চয়ই শুনেছো আগে, যেখানে সাবস্ট্রেট বাইন্ড করে। আরেকটা সাইট থাকে which is other than the active site, যেটাকে আমরা রেগুলেটরি সাইট বলে থাকি। এই রেগুলেটরি সাইটে কোনো মলিকিউল বাইন্ড করে যদি এনজাইমের অ্যাক্টিভিটিটাকে নিয়ন্ত্রণ করে, এই রেগুলেটরি সাইটে কোনো মলিকিউল বাইন্ড করে যদি এনজাইমের অ্যাক্টিভিটিটাকে নিয়ন্ত্রণ করে, সেটাকে বলে গিয়ে হচ্ছে অ্যালোস্টারিক রেগুলেশন। এবার নিয়ন্ত্রণটা পজিটিভও করতে পারে, হ্যাঁ, আবার নেগেটিভও করতে পারে। যখন নেগেটিভ করে তখন সেটাকে বলে অ্যালোস্টারিক ইনহিবিশন। তাহলে any molecule binding at a regulatory site, what is a regulatory site? It is a site other than the active site of the enzyme and controlling the rate of reaction by bringing about some structural changes in the enzyme. মানে এনজাইমের যে অ্যাক্টিভিটি and controlling the enzyme activity, that is known as allosteric regulation. এই মিউট করো, that is known as allosteric রেগুলেশন। ঠিক আছে, মানে এই মিউট করো, মানে অ্যাক্টিভ সাইট ছাড়া অন্য কোন সাইটে বাইন্ড করছে, করে এনজাইমের অ্যাক্টিভিটিটাকে রেগুলেট করছে। এবার যদি সে এনজাইমের অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয়, সেটাকে আমরা অ্যালোস্টেরিক ইনহিবিশন বলি। এইখানে দেখা যাচ্ছে আইসোসাইট, এই সাইট্রেট সিনথেস, মানে যেটা অ্যাসিটাইল কোয়ে এবং অক্সালো অ্যাসিটেটকে যুক্ত করে সাইট্রেট বানাচ্ছে, সেই এনজাইমটাকে অ্যালোস্টেরিক্যালি ইনহিবিট করছে বা রেগুলেট করছে এটিপি। মানে এটিপি ওই এনজাইমটায় বাইন্ড করছে, করে ওটার অ্যাক্টিভিটিটা কমিয়ে দিচ্ছে। সেটাই তো এক্সপেক্টেড ছিল, বেশি এটিপি থাকলে বেশি ক্রেব সাইকেলের দরকার নেই। ফলে এটিপি কি করছে, ওই এনজাইমটাকে অ্যালোস্টেরিক্যালি ইনহিবিট করছে, মানে অ্যাক্টিভ সাইটে বাইন্ড করছে না, অন্য কোনো একটা জায়গায় গিয়ে এনজাইমটার বাইন্ড করছে এবং আলটিমেটলি সেটার অ্যাক্টিভিটিটা কমিয়ে দিচ্ছে। 4 নম্বর স্টেপেও সেম হচ্ছে। 4 নম্বর স্টেপে কি হচ্ছে যে না, অ্যালফা কিটোগ্লুটারেট
ঠিক আছে, এই যে আমরা যদি দেখি অ্যালফা কিটো গ্লুটারেট যখন সাকসিনাইল কোয়েতে কনভার্ট হচ্ছে বাই দ্য এনজাইম অ্যালফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেস, এটিপি কি করছে, ওটাকেও অ্যালোস্টেরিক্যালি ইনহিবিট করছে, মানে ওটার কোনো একটা সাইটে গিয়ে বাইন্ড করছে, যে সাইটটা আদার দ্যান দা অপটিক সাইট, আর ওটার যে রিয়াকশন রেটটা, সেই রিয়াকশন রেটটাকে কমিয়ে দিচ্ছে। সেটাই কাম্য, কারণ এটিপি বেশি হলে আমরা চাইবো না যে ক্রেব সাইকেলের এনজাইমস গুলো বেশি অ্যাক্টিভ থাকুক বা বেশি বেশি প্রোডাক্ট তৈরি করুক। প্রচুর তরকারি আছে, রাত্রিরে আর তরকারি বানানোর দরকার নেই। নেক্সট হচ্ছে এনএডিএইচ। এনএডিএইচ কি করে না, এনএডিএইচ এই যে 3 নম্বর স্টেপ, মানে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস। আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস কি করে না, আইসোসাইট্রেটকে অ্যালফা কিটো গ্লুটারেটে কনভার্ট করে। এই 3 নম্বর স্টেপ যে এনজাইমটা করছে, যেটা আইসোসাইট্রেটকে অ্যালফা কিটো গ্লুটারেটে কনভার্ট করছে, এই আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটার অ্যাক্টিভিটি ইনহিবিট করছে গিয়ে হচ্ছে এনএডিএইচ। কিভাবে ইনহিবিট করছে? অ্যালোস্টেরিক্যালি কিন্তু ইনহিবিট করছে না, কম্পিটিটিভলি ইনহিবিট করছে। ঠিকই আছে, বেশি এনএডিএইচ যখন হয়ে গেছে, আমরা চাইবো না ক্রেব সাইকেল বেশি চলুক, ফলে ক্রেব সাইকেলের এনজাইমের অ্যাক্টিভিটি গুলো ইনহিবিট করা বা কমানো দরকার। কিন্তু এনএডিএইচ কি করছে? কম্পিটিটিভলি ইনহিবিট করছে। কম্পিটিটিভ ইনহিবিশন মানে কি, যে এনএডিএইচটা ওইখানে গিয়ে অ্যাক্টিভ সাইটে বাইন্ড করছে এবং সে সাবস্ট্রেটকে বাইন্ড করতে দিচ্ছে না। This is competitive inhibition. Okay, so NADH is binding at the active site. স্যার তাহলে তো পরের স্টেপটা তো এনএডিএইচ কমপ্লিটলি ইনহিবিট করতে পারবে। পরের স্টেপটা না, না সেটা তো অবশ্যই করতে পারবে, সেটা তো অবশ্যই করতে পারবে, বাট দিস ইজ হাউ দ্য থিংস আর হ্যাপেনিং। ঠিক আছে, থার্ড স্টেপে দেখা যাচ্ছে যে ওই এনজাইমটা, মানে দিস ডিপেন্ডস আপন দ্য এনজাইম। তো আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেসের কাছে দেখা যাচ্ছে যে এনএডিএইচটা অ্যাক্টিভ সাইটে বাইন্ড করে সাবস্ট্রেটকে বাইন্ড করতে দেয় না। এটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন। কিন্তু ফোর্থ স্টেপে মেকানিজমটা অন্য। ফোর্থ স্টেপে দেখা যাচ্ছে যে এখানে অ্যালফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেসের ক্ষেত্রে ওই কম্পিটিটিভ ইনহিবিশন কিন্তু হচ্ছে না, ওখানে দেখা যাচ্ছে অ্যালোস্টেরিক ইনহিবিশন হচ্ছে, মানে এটিপিটা এসে একটা রেগুলেটরি সাইটে বাইন্ড করছে, করে ওটার অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দিচ্ছে। সো টু সামারাইজ, বেসিক্যালি 6টা স্টেপ। একটা হচ্ছে গ্লাইকোলাইসিসের স্টেপ, যেখানে ফ্রুক্টোজ 6 ফসফেটের থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হচ্ছে বাই ফসফোফ্রুক্টোকাইনেজ, যেটাকে ইনহিবিট করছে অ্যালোস্টেরিক্যালি এটিপি। তারপর হচ্ছে গিয়ে তোমার অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বা পাইরুভেট প্রসেসিং, যেখানে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, মিডিয়েটেড বাই দ্য এনজাইম কমপ্লেক্স পাইরুভেট ডিহাইড্রোজেনেস। যদি এটিপি এনএডিএইচ বা প্রোডাক্ট বেশি থাকে, পাইরুভেট ডিহাইড্রোজেনেস ফসফোরিলেটেড হয়ে যাচ্ছে, ফলে সেটার অ্যাক্টিভিটিটা কিন্তু কমে যাচ্ছে। যদি এটিপি এনএডিএইচ বা প্রোডাক্ট কম থাকে, তখন পাইরুভেট ডিহাইড্রোজেনেস ডিফসফোরিলেটেড হয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ফসফোরিলেশন ইনঅ্যাক্টিভ, ডিফসফোরিলেশন অ্যাক্টিভ, এবং তখন সেটা মোর অ্যান্ড মোর অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে, যেটা কিন্তু ক্রেব সাইকেলে যেতে পারছে। নেক্সট, ক্রেব সাইকেলের 3টে স্টেপ। কোন 3টে স্টেপ? ওয়ান স্টেপ ইজ সাইট্রেট সিনথেস, which is actually inhibited by ATP by allosteric inhibition. Another step is isocitrate dehydrogenase, which is competitively inhibited by NADH by competitive inhibition by binding at the active site. And the last regulatory step is the conversion of alpha ketoglutarate to succinyl-CoA by the enzyme alpha ketoglutarate dehydrogenase, which is again allosterically inhibited by ATP. তো মোদ্দা কথা, এটিপি যদি বেশি থাকে, এনএডিএইচ যদি বেশি থাকে, তাহলে রিয়াকশন গুলো ত্বরান্বিত হবে না, ইনহিবিটেড হবে। কিভাবে? এনজাইমস গুলো ইনহিবিটেড হয়ে যাচ্ছে, এনজাইমের অ্যাক্টিভিটি কমে যাবে। যদি এটিপি বা এনএডিএইচ কম থাকে, তাহলে কি হবে না, এনজাইমের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, রিয়াকশন গুলো ত্বরান্বিত হবে। তার মানে এই ফিডব্যাকটা কার উপর কাজ করছে? এনজাইমের উপর। এনজাইম এই এটিপি এনএডিএইচ এর ফিডব্যাক নিয়ে এটা ডিটারমাইন করছে
যে তার অ্যাক্টিভিটিটা কমবে না বাড়বে। এনি কোয়েশ্চেন? Okay, so if there is no question, this is all we have. হ্যাঁ বলো। স্যার বলছি বইয়ে দেখছিলাম গ্লাইকোলাইসিসের কয়েকটা স্টেপের পাশে Mg2+ ওরকম লেখা ছিল, Mg2+ কি করে? Mg2+ হচ্ছে গিয়ে গিয়ে এটা হচ্ছে একটা ডাইভ্যালেন্ট ক্যাটায়ন, ঠিক আছে, যেটা তোমার এনজাইমটার ফাংশন এর জন্য লাগে, এনজাইমের অ্যাক্টিভিটিটা বাড়ে, ঠিক আছে। It is a divalent cation, kind of a cofactor for the enzyme, which enhances the rate of the reaction performed by the enzyme. ঠিক আছে? ঠিক আছে। না না, আমি তোমাকে একটা জিনিস ঠিক আছে মানে এটাকে একটু রিলেট করতে হবে। তোমাকে যখন মানে এনার্জির জন্য কি দেয়া হয়, ভিটামিন মিনারেল ট্যাবলেট দেয়া হয় তো। হ্যাঁ। তো ভিটামিন হ্যাঁ, তো স্যার। NAD+, FAD এগুলো তো ভিটামিন, কোএনজাইম কিউ, কোএনজাইম এ, তাহলে মিনারেল গুলো কিসের জন্য লাগে? মিনারেল গুলো স্যার এনজাইম MgP গুলো গঠনের কোফ্যাক্টর এগুলো না? এক্স্যাক্ট কোফ্যাক্টর হিসেবে ওগুলো কাজ করে, রিঅ্যাকশন রেটটাকে ত্বরান্বিত করে। জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন তো আবার অনেক এনজাইমের গঠনগত এককের মধ্যেও থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছিলাম, এটিপি আর জিটিপি যেটা এখানেও আপনি যেটা রেখেছেন সাকসেনাল কোএনজাইমে, তো এটিপিটা জিটিপিটা কি স্যার কোন টাইপের কোষে তৈরি হয়? এটিপি আর জিটিপি কোনটা কোন টাইপের কোষে তৈরি হয়? দেখো, দ্য পয়েন্ট ইজ যে আমি যদি তোমাকে বলে দিই যে একটা প্লান্ট সেলে তৈরি হয় আর একটা অ্যানিমাল সেলে তৈরি হয়, এটা একটা অতিরিক্ত বেশি জেনারেলাইজেশন হয়ে যাবে। সো ইট ভ্যারিজ ফ্রম সেল টু সেল, মানে এটার কোনো স্পেসিফিক আনসার নেই। ওকে, একটা কনসেপ্ট আছে যে প্লান্ট সেল হলে এই তৈরি হবে, অ্যানিমাল সেল হলে ওই তৈরি হবে, বাট দিস ইজ আ রং পারসেপশন। এটা এরকম হয় না, এটা সেলের ফিজিওলজিক্যাল ফাংশনের উপর ডিপেন্ড করে কখন এটিপি তৈরি হবে, কখন বা জিটিপি তৈরি হবে, যার জন্য এটিপি অর জিটিপি লেখা থাকে। দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস আপন দ্য ফিজিওলজিক্যাল স্টেট অ্যান্ড দ্য ফাংশনালিটি অফ দ্য সেল। ওকে, ইট ইজ নট প্রিডিটারমাইন্ড। ওকে, মানে প্লান্ট অ্যানিমাল কনসেপ্টটা ওটা ভুল কনসেপ্ট, ওটা লাগিও না। ওকে ওকে, সো